ধুর বাবা, সেই কখন থেকে জাল ফেলে যাচ্ছি, কিন্তু একটা মাছও জালে উঠছে না। এখন যে সংসারটা কিভাবে চালাবো কিছুই যে বুঝতে পারছি না। কালুর কথা শুনে নদী থেকে ভেসে ওঠে এক রাক্ষসে জলপরি। আর সে কালুকে বলতে থাকে, কালু, হে কালু, তোর সংসারে বুঝি খুব অভাব? হ্যাঁ, আমার সংসারে খুবই অভাব, কিন্তু আমি কি দেখছি, আমার সামনে যে জলপরি এসেছে। হায় হায়, কি সৌভাগ্য আমার। তুই চাইলে আমি তোর সংসারের সমস্ত অভাব দূর করে দেব, কিন্তু এর জন্য আমাকে দুটো কাজ করে দিতে হবে। রাক্ষসে জলপরির মুখে এমন কথা শুনে কালু মনে মনে অনেক খুশি হয়ে যায়। আমি যদি জলপরি দেয়া কাজটা করে দেই, তাহলে জলপরি আমাকে অনেক স্বর্ণ, রূপা, মণিমুক্ত সব দিবে। তখন আর আমাকে মাছ ধরতে আসতে হবে না। এরপর কালু রাক্ষসে জলপরির কথায় রাজি হয়ে যায়। আর রাক্ষসে জলপরি কালুকে সেই কাজের কথা বলে দেয় আর আবারও নদীতে ডুব দেয়। এরপর কালু মাছ না ধরে বাড়িতে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। একই কাণ্ড, নদীর পানিগুলো এভাবে শুকিয়ে যাচ্ছে কেন? শুধু কি তাই, দিন দিন নদীর মাছগুলো কমে যাচ্ছে। না জানি বাবা সামনে যে কোন বিপদ আসতে চলেছে। এভাবে দিন দিন নদীর পানি কমে গেলে তো আমাদের সবার অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর তোমাদের মতো জেলেরা তো মাছ ধরতে না পেরে দরিদ্রতায় পড়ে যাবে। না না, এর কারণটা জানতেই হবে। এর আবার কারণ আছে নাকি? আর যদি থেকেও থাকে, তাহলে তুই সেটা কিভাবে জানতে পারবি বলতো টুনি? আমাদেরকে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে, আর তান্ত্রিক বাবা নিশ্চয়ই এর কারণ বলে দিতে পারবে। ঠিক বলেছিস রে টুনি, তাহলে চল তান্ত্রিক বাবার কাছে যাই। টুনিও তো তার তান্ত্রিক বাবার কাছে চলে যায় আর তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে। আমাকে আর কিছু বলতে হবে না, আমি আগে থেকে সব জানি। শোন, ওই নদীতে এক রাক্ষসে জলপরি বাস করে, আর সে প্রতিদিন অনেকগুলো করে মাছ আর পানি পান করে। তার মানে নদীর পানি শুকানোর কারণ সেই রাক্ষসে জলপরি। এখন আমরা কিভাবে আমাদের বনের নদীটাকে রক্ষা করব? বলুন তান্ত্রিক বাবা, বলুন, আমাদেরকে যে কোনো একটা উপায় বলুন। সেরকম কোনো উপায় আমার জানা নেই, তবে তোরা জেলেরা মিলে নদীতে জাল ফেলে সেই রাক্ষসে জলপরীকে ধরতে পারিস, আর ওকে মেরে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তান্ত্রিকের কথা শুনে টুনিও তো তা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর বনের জেলেরা সেই রাক্ষসে জলপরীকে ধরতে জাল নিয়ে নদীতে চলে যায়। এ কি কালু দাদা, তুমি সবার আগে সেই রাক্ষসে জলপরীকে ধরতে এসেছো নাকি? এ কি, টোনা এ কথা জানলো কিভাবে? তবে কি, না না, এ আমি কি ভাবছি, রাক্ষসে জলপরী তো আমাকেই সেই কাজ দিয়েছে। তবে এরা কোন জলপরীকে ধরতে এসেছে, দেখি আমি ওদের থেকে কিছু জানার চেষ্টা করি। না না, আমি কোনো জলপরী ধরতে আসিনি, আমি তো প্রতিদিনের মতোই মাছ ধরতে এসেছি। কিন্তু তোমরা জলপরীকে ধরবে মানে? তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। টোনাও তো তা কালুকে সব কথা খুলে বলে। তাদের মুখে রাক্ষসে জলপরীর কথা শুনে কালু অবাক হয়ে যায়। এ কি সর্বনাশ, যা ভেবেছিলাম তাই হয়েছে। না না, যেভাবেই হোক আমাকে সেই রাক্ষসে জলপরীকে বাঁচাতেই হবে, তা না হলে যে আমি কিছুই নিতে পারবো না। চলো সবাই দাঁড়িয়ে না থেকে নদীতে জাল ফেলতে শুরু করি, আজ সেই রাক্ষসে জলপরীকে ধরতেই হবে। এরপর সবাই মিলে নদীতে জাল ফেলে আর সেই জলপরীকে খুঁজতে থাকে। আর এভাবেই কেটে যায় বেশ কিছু সময়। কিছুক্ষণ পরে কালুর জালে ধরা পড়ে এক মায়াবী জলপরী। পেয়েছি পেয়েছি, রাক্ষসে জলপরীর শত্রুকে আমি পেয়েছি। এখন সবাইকে ডেকে বলবো এই সেই রাক্ষসে জলপরী, আর ওরা সবাই মিলে ওকে মেরে ফেলবে। আর একে মেরে ফেললেই আমার প্রথম কাজ কমপ্লিট হয়ে যাবে। হা হা হা। এরপর কালু অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। কে কোথায় আছো? এক্ষুনি এখানে এসো, আমার জালে রাক্ষসে জলপরী ধরা পড়েছে, তাড়াতাড়ি এসো। কালুর চিৎকার শুনে টোনা ও তোতা কালুর কাছে চলে যায়। এরপর তারা জলপরীকে নিয়ে নদীর উপরে চলে আসে। এক্ষুনি এই রাক্ষসী জলপরীকে মেরে ফেলতে হবে। এই চলো সবাই বাড়ি থেকে দা কুড়াল সব নিয়ে আসি।
না, আমাকে তোমরা মেরো না। আমি রাক্ষসে জলপরি নই। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। না না, তুই রাক্ষসী জলপরি। এখন নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে মিথ্যে কথা বলছিস। এই টোনা, চল এক্ষুনি একে আমরা মেরে ফেলি। তোমরা আমাকে কেন বিশ্বাস করছো না? আমি যে রাক্ষসী জলপরি নই। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে রক্ষা করো। তুমি এসেছো টুনি। এই দেখো টুনি, আমরা রাক্ষসে জলপরীকে ধরতে পেরেছি। এখন একে মেরে ফেললেই সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জলপরীটা রাক্ষসী জলপরী নয়, কেননা এর চোখ দুটো যে অনেক মায়াবী। শোনো সবাই, এই জলপরীকে মেরে ফেলার দরকার নেই। আমরা বরং একে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখবো, আর ওকে কিছু খেতেও দিব না। এতেও নিজে থেকেই মরে যাবে। টুনির কথায় সবাই রাজি হয়ে যায় আর জলপরীকে একটা ঘরে বন্ধ করে রাখে। আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। তুমি এসেছো টুনি। আমি যে মনে মনে তোমাকেই খুঁজছিলাম। কেন? আমাকে কেন খুঁজছিলে? তুমি বললে জন্য আমি আর কিছুদিন বেঁচে থাকার সুযোগ পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ টুনি। তোমাকে দেখে কেন জানি আমার খুব মায়া হচ্ছে জলপরি। আমার মন বলছে তুমি সেই রাক্ষসী জলপরি নও। হ্যাঁ টুনি, আমি হলাম মায়াবী জলপরি। আর তোমরা যাকে খুঁজছো সে যে আমারও শত্রু। কারণ ও নদীতে এসে প্রতিনিয়ত নদীর অধিক পরিমাণ পানি খেয়ে ফেলছে। আর নদী শুকিয়ে গেলে যে আমার থাকার মতো কোনো জায়গা থাকতো না। তাহলে তুমি সেই জলপরীকে মেরে ফেললে না কেন? ও যে আমার থেকে অনেক শক্তিশালী। ওকে মারার জন্য একটা শক্তিশালী অস্ত্র লাগবে। আর সেই অস্ত্র সংগ্রহ করতে পারলে তাকে মেরে ফেলা সম্ভব হবে। কোথায় পাবো সেই শক্তিশালী অস্ত্র? এখান থেকে পশ্চিম দিকে গেলে একটা ডোবা দেখতে পাবে। আর সেই ডোবাতে আছে শক্তিশালী সেই অস্ত্র। তবে আমি যাব আর নিয়ে আসবো সেই শক্তিশালী অস্ত্র। এই তো সেই ডোবা, যে ডোবা শক্তিশালী অস্ত্র লুকানো আছে। এই অস্ত্রটা সংগ্রহ করে রাক্ষসী জলপরীকে দিতে পারলেই আমি অনেক মণিমুক্ত পেয়ে যাব। হা হা হা। ডোবার মালিক, ও ডোবার মালিক, তোমার কাছে থাকা অস্ত্র নিতে এসেছি। দাও, আমাকে সেই অস্ত্রটা দাও। কালুর চিৎকার শুনে ডোবা থেকে একটা হাত বের হয়ে আসে আর হাতে থাকে সেই শক্তিশালী অস্ত্র। আর সেই হাত থেকে আওয়াজ আসতে থাকে। এই অস্ত্র নিতে হলে তোকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? বল দেখি, কোন ফল কোনোদিনও পাকে না? ওরে বাবা, এত কঠিন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তাহলে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা, তা না হলে তুই এক্ষুনি মরবি। কালু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর যাওয়ার পথে এক চাকু বিক্রেতাকে দেখতে পায়। আমি বরং এখান থেকে একটা অস্ত্র নিয়ে নদীর ঘাটে চলে যাই আর রাক্ষসে জলপরীকে দিয়ে অনেক অনেক মুক্ত নিব। ডোবার মালিক, ও ডোবার মালিক, আমি তোমার অস্ত্র নিতে এসেছি। দেখা দাও, আমাকে একবার দেখা দাও। তবে বল, কোন ফল কোনোদিনও পাকে না? এই প্রশ্নের উত্তর দিলেই তুই এই অস্ত্র পাবি। কর্মফল। কর্মফল কোনো দিনও পাকে না। টুনি প্রশ্নের উত্তর দিয়ে অস্ত্র নিয়ে জলপরীর কাছে চলে যায়। আর অন্যদিকে কালু, এই নাও, আমি তোমার সেই শক্তিশালী অস্ত্র নিয়ে এসেছি। এখন আমাকে টাকা পয়সা, স্বর্ণ রূপা সবকিছু দাও। তাই নাকি? দে দে দেখি সেই অস্ত্র। আরে, এটা তো একটা সামান্য অস্ত্র। তার মানে তুই স্বর্ণ রূপার লোভে আমাকে মিথ্যে কথা বলেছিস। তবে দেখ আমি তোর কি অবস্থা করি। রাক্ষসী জলপরী যেই না কালুকে মারতে যায়, ঠিক তখনই মায়াবী জলপরী সেই শক্তিশালী অস্ত্র নিয়ে নদীতে নেমে যায় আর রাক্ষসী জলপরীকে মেরে ফেলে। আর সাথে সাথে নদীর পানি পুনরায় আগের মতো হয়ে যায়। এ কি কালু দাদা, তোমাকে রাক্ষসী জলপরী মারতে চেয়েছিল কেন? আমি আমার লোভের জন্য এক্ষুনি মরতে বসেছিলাম রে। শুধু কি তাই, তোমার লোভের জন্য আমরা সবাই পানির অভাবে মরে যেতাম। লোভ কখনো ভালো কিছু বয়ে আনে না, তাই কখনোই লোভ করা উচিত নয়, বুঝলে? দেখ রে তোতা, সরিষা জমিটা দেখতে কত সুন্দর। সত্যি বলতে আমাদের বনটা দেখতে কত সুন্দর।
কিন্তু মাঝে মাঝে মনে হয় বউয়ের জ্বালায় বন ছেড়ে চলে যায়। কেন রে টোনা, তোর বউ আবার কি করলো? আর বলিস না, সকালে ঘুমটা ভাঙাতেই একটা লম্বা লিস্ট হাতে ধরিয়ে দেয় আর বলে এটা নাও ওটা নাও, ধুর আর ভালোই লাগে না। ঠিক বলেছিস রে টোনা, কেন যে বিয়েটা করেছিলাম কে জানে। চল, সন্ধে হয়ে আসছে, এখন আমরা বাকি কাজটুকু করে ফেলি। এরপর টোনা ও তোতা আবারও জমিতে কাজ করা শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যায় আর তারা দুজনে বাড়িতে চলে যায়। আর এইভাবেই সেই দিন কেটে যায়। এই নাও বাজারের ব্যাগ, আর আজ একটু মাছ মাংস বেশি করে নিয়ে এসো, কেননা আজ আমার মা আসবে। ঠিক আছে, তোমার যা চাই সব নিয়ে আসবো। বাবা, ও বাবা, আমার স্কুল থেকে বলেছে নতুন জুতো কিনতে। তুমি আমার জন্য নতুন জুতো কিনে এনো কেমন? এরপর টোনা বাজারের দিকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পথে টোনার সাথে মিনু বুড়ি দেখা হয়। বাবা, টোনা বাজারে যাচ্ছিস বুঝি? হ্যাঁ গো বুড়িমা। তুই যখন বাজারে যাচ্ছিস তাহলে আমার জন্য কিছু শাকসবজি নিয়ে আসিস তো। এই নে 100 টাকা, তবে একটু তাড়াতাড়ি আসিস কেমন? ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমি এই যাব আর এই আসবো। এরপর টোনা আবারও বাজারের দিকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। কিন্তু টোনা বাজার থেকে বাড়িতে ফিরে আসে না। এ কি, আমার টোনা এখনো আসছে না কেন? তবে আমার টোনার কোনো বিপদ হলো না তো? টোনা, এই টোনা, কোথায় গেলি রে? তোকে বাজার করতে না দিয়ে আমি নিচে গেলেই বুঝি পেটে দুটো ভাত যেত। এ কি বুড়িমা, তুমি এসব কি বলছো? টোনা তো সেই বাজারে গেছে, এখনো ফিরে আসেনি। কোথায় যে চলে গেল কে জানে। এখন এত রাত, আমি এই ছোট মেয়েটাকে রেখে কোথায় খুঁজতে যাই বলো তো বুড়িমা? দেখ তোরে মা, আমি এক অভাবী পাখি, 100 টাকা রেখেছিলাম কিছু শাক সবজি কিনে ভাত খাবো। কিন্তু টোনা যে সেই টাকা নিয়ে কোথায় গেল, এখন আমি কি করব বলতো? এই না বুড়িমা, তোমার 100 টাকা, তুমি এটা দিয়ে বাজার করে নিয়ে যেও। এরপর মিনু বুড়ি সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকাল হতেই টুনি টোনাকে খুঁজতে চলে যায়। তোতা দাদা, ও তোতা দাদা, তুমি আমার স্বামীকে দেখেছো? না রে টুনি, কাল তো আমি সারাদিন বাজারে ছিলাম, কিন্তু টোনাকে তো কোথাও দেখলাম না। ঠিক আছে তোতা দাদা, আমি তাহলে আজ আসি। এরপর টুনি এক এক করে সবার বাড়িতে যায় আর তার স্বামীর খোঁজ করতে থাকে। কিন্তু কোথাও তার স্বামীকে খুঁজেই পায় না। আর এভাবে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর টুনি টোনাকে খুঁজে না পেয়ে বাড়ির দিকে রওনা হয়। হে কি, আমার গাড়ির মনে হয় ব্রেক ফেল হয়ে গেছে। টুনিও তো দেখছি পথের মাঝখান দিয়ে হাঁটছে। টুনি, আরে টুনি, সরে যা, সরে যা, আমার গাড়ির সামন থেকে সরে যা। এরপর ঈগল টুনিকে অনেকবার সরে যেতে বলে, কিন্তু টুনি ঈগলের কোনো কথাই শুনতে পায় না। আর এইদিকে ঈগলও তার অটো গাড়ির ব্রেক ধরে রাখতে না পেরে টুনিকে গিয়ে লাগিয়ে দেয়। আর টুনি সাথে সাথেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তোকে কতবার করে বললাম যে অটোর সামন থেকে সরে যা, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। হলো তো অ্যাক্সিডেন্ট। এ কি, টুনি তো দেখছি মাথা ফেটে গেছে, আর এক্ষুনি একে হাসপাতালে নিয়ে যেতে হবে। একে কি হয়েছে টুনির? ওর মাথা ফেটে গেল কিভাবে? এসব তোকে আমি পরে বলবো, আগে তোর সাইকেল দিয়ে টুনিকে হাসপাতালে নিয়ে চল।
এরপর কালু সাইকেলে করে টুনিকে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার টুনির মাথায় ব্যান্ডেজ করে দেয়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই টুনির জ্ঞান ফিরে আসে। আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায়? তোমরা আমার স্বামীকে দেখেছো? ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, তোমরা আমার স্বামীকে দেখেছো কোথাও? না তো, কে তোমার স্বামী? আর সে তোমাকে ছেড়ে কোথায় গেছে? আমার স্বামী কোথায়? বলো না, বলো না, আমার স্বামী কোথায়? ওর স্বামীর নাম টোনা, কিন্তু টোনা টুনিকে ছেড়ে কোথায় গেছে? আমার স্বামী। আমার মনে হয় টুনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর এখন ওর স্বামীকে না দেখা পর্যন্ত এ কিছুতেই সুস্থ হবে না। হায় হায় রে, এখন টুনির দেখাশোনার দায়িত্ব কে নিবে? কে আবার? তুমি নিবে? তোমার জন্যই টুনির এমন অবস্থা হয়েছে। এখন থেকে টুনি সুস্থ না হওয়া পর্যন্ত যাবতীয় খরচ সব তোমার, ঈগল দাদা। এরপর ঈগল টুনিকে সুস্থ করার দায়িত্ব নিয়ে নেয়। এরপর কালু ও ঈগল সেখান থেকে বাড়িতে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পথে তাদের সাথে টোনার দেখা হয়। আরে টোনা, তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস? ওইদিকে তোকে খুঁজে না পেয়ে টুনি হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছে। কি রে টোনা, তুই আবার হঠাৎ করে কোন দেশে চলে গিয়েছিলি রে? হ্যাঁ, পরীর দেশে গেছিলাম গো ঈগল দাদা, পরীর দেশে। সে কি, পরের দেশে গেছিলি মানে? এসো গো ঈগল দাদা, টুনির সাথে সাথে টোনার মাথাটাও খারাপ হয়ে গেছে। আর আমরা যদি বেশিক্ষণ এই পাগলদের সাথে থাকি তাহলে আমরাও পাগল হয়ে যাব। টুনি, এই টুনি, এই দেখো আমি এসে গেছি। এবার চোখ খোলো টুনি, চোখ খোলো। একি একি, কে তুমি? রোগীকে বিরক্ত করবে না। আমি হলাম টুনির স্বামী। কি হয়েছে আমার টুনির? আমার টুনি চোখ খুলছে না কেন? ও, তুমি তাহলে টুনির স্বামী। তোমার টুনিকে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই টুনির ঘুম ভেঙে যাবে। এতক্ষণ তোমরা অপেক্ষা করো। বাবা, ও বাবা, ওই দেখো মা চোখ খুলছে। আমার স্বামী কোথায়? তোমরা আমার স্বামীকে কেউ দেখেছো? এই তো টুনি, আমি তোমার স্বামী। আমি তোমার সামনেই আছি। তুমি আমাকে চিনতে পারছো না? না, তুমি আমার স্বামী হতে যাবে কেন? আমার স্বামী তো টোনা। আমি তো তোমার টোনা। কেন, তুমি কি আমাকে চিনতে পারছো না নাকি? ডাক্তার বাবু, আমার টুনি আমাকে চিনতে পারছে না কেন? এরপর ডাক্তার টোনাকে সব কথা খুলে বলে আর সেখান থেকে চলে যায়। ইরিং বিরিং তিরিং ছট, পরিকন্যার জাদু লাঠি টোনার হাতে এসে যা ফটাফট। এই তো আমার টোনা। তুমি আমাদের ছেড়ে কোথায় গেছিলে টোনা? সেই যে বাজারে চলে গেলে আর ফিরলে না কেন টোনা, কেন? শোনো তবে, সেদিন আমি যখন বাজারের দিকে যাচ্ছিলাম তখন আমি একটা মেয়েকে কুয়োতে পড়ে যেতে দেখতে পাই। এ কি, ওই ছোট্ট মেয়েটা তো কুয়োতে পড়ে গেল, কিন্তু আমি সামান্য একটা পাখি হয়ে মানুষের মেয়েকে বাঁচাবো কি করে? এরপর আমি অত কিছু চিন্তা না করে কুয়োতে দেই এক লাফ, আর কুয়োতে লাফ দেওয়ার সাথে সাথেই এক অদ্ভুত বনে চলে যাই। এ কি, আমি কোথায় চলে এলাম? আর ওই মানুষের মেয়েটা কোথায় গেল? তাকে তো দেখতেই পাচ্ছি না। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। আরে আরে, ওই মেয়েটার গলার আওয়াজ না? হ্যাঁ হ্যাঁ, ওই ঘর থেকেই আসছে। আর ওই মেয়েটা মনে হয় এখানে এসে কোনো বিপদে পড়েছে। ওই মেয়েটাকে আমার বাঁচাতেই হবে। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার সীমানায় প্রবেশ করার শাস্তি একটাই, আর তা হলো মৃত্যু। চলে গেল, আমার
এ কথা বলে কামিনী বুড়ির আত্মা আগুনের ভয়ে অদৃশ্য হয়ে যায়। আর আমি মেয়েটিকে নিয়ে কুয়ো থেকে বেরিয়ে আসি। এই মেয়ে, তুমি কুয়োতে লাফ দিয়েছিলে কেন বলো? আমি ইচ্ছে করে কুয়োতে লাফ দেইনি। আসলে আমি পরিকন্যা, কিন্তু এখনো আমি পরিদের মতো ওড়ার পাখা পাইনি, আর তাই ওড়ার চেষ্টা করতে গিয়ে কুয়োতে পড়ে গিয়েছি। কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এরপর পরিকন্যা জাদু করে টোনাকে একটা জাদুর লাঠি উপহার দেয়। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না গো টুনি। তুমি তোমার উপকারের পুরস্কার পেয়েছো গো টোনা, তাই আমাদের সবাইকে সবার বিপদে এগিয়ে যাওয়া উচিত। কালু দেখো, ওই যে একটা বাসায় একটা ছানা কান্না করছে, চলো গিয়ে দেখি কি হয়েছে। আরে কাকুলি, দেখছো না বাসায় বসে আছে? মনে হয় ওই ছানার মা ওকে রেখে খাবার খুঁজতে গেছে। হ্যাঁ, ঠিক বলেছো, এটাই হতে পারে। চলো আমরা খাবার খুঁজতে যাই, না হলে যে খাবার খুঁজে পাবো না। সে কি, ছানাটা এখনো কান্না করছে? কালু, নিশ্চয়ই ছানাটা অনেক বিপদে পড়েছে। কালু, এবার তো চলো। মেয়ে, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? তোমার বাবা মা কোথায়? আমি জানি না, বাবা আমাকে এখানে রেখে চলে গেছে। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব খুলে বলো তো আমাদের। আমি মেয়ে জন্ম নিয়েছি বলে বাবা আমাকে এখানে রেখে চলে গেছে। টোনা, টোনা, কোথায় তুমি? তাড়াতাড়ি দেখে যাও, আজ মনে হয় আমাদের ডিম ফুটে ছানা বের হবে। দেখো আমাদের ডিমটা কিভাবে নড়ছে। আরে সত্যি তো, আজ আমাদের ডিম ফুটে ছেলে ছানা হবে। আমি 2 ছেলের বাবা হব। জঙ্গলে আমার অনেক নাম ডাক হবে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু টোনা, আমাদের তো একটা ছেলে আছে, এবার একটা মেয়ে হলে খুব ভালো হবে। আমার এক ছেলে এক মেয়ে হবে। চুপ কর টুনি, আমার ছেলে ছানাই চাই। তুমি আমাকে ছেলে ছানাই দিবে। তোতা, এই তোতা, এদিকে শুনে যা তো। কি ব্যাপার দাদা, আমাকে ডাকছো কেন? তোতা, তুই এই বনের সকলকে আমার বাসায় নিমন্ত্রণ দে, কাল এক আনন্দ উৎসব হবে। শোনো শোনো, আগামীকাল টোনা দাদার বাড়িতে সবার নিমন্ত্রণ আছে। এক বিশাল আনন্দ উৎসব পালন করা হবে। কি, আমার যে মেয়ে ছানা হয়েছে, এবার কি হবে? টোনা যে ভীষণ রেগে যাবে। কি হয়েছে টুনি? সে কি, তুমি মেয়ে ছানা জন্ম দিয়েছো? না, এ হতে পারে না। তুমি কি করে মেয়ে ছানা জন্ম দিলে? কাল আমি সবাইকে কি করে মুখ দেখাবো? এই মেয়েকে আজই আমি কুয়োতে ফেলে দিয়ে আসবো। না টোনা, তুমি এমনটা করো না। আমার এই ছোট্ট মেয়েটা তোমার কি করেছে? দয়া করে আমার মেয়েকে তুমি জানে মেরে দিও না। চুপ করো টুনি, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। একে তো আমাকে ছেলে ছাড়া দিতে পারোনি, এখন কি বনবাসীর সামনে আমার নাক কাটতে চাচ্ছো? টোনা, তুমি এভাবে কেন বলছো? সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। রাখো তো তোমার এসব কথা, দাও বলছি এই বাচ্চাত মেয়েকে। এক্ষুনি আমি ওকে কুয়োতে ফেলে দিয়ে আসবো। না টোনা, না, তুমি ওকে মেরে ফেলো না। তুমি বরং ওকে জঙ্গলে রেখে এসো, তবু ওর জীবন তুমি ভিক্ষে দাও। এরপর রাত গড়িয়ে ভোর হয়। বনে কেউ ওঠার আগেই টোনা টুকিকে জঙ্গলে এক গাছের ডালে রেখে দেয়। যখন টোনা টুকিকে রেখে চলে যেতে ধরে, তখন টুকি বলে, বাবা, ও বাবা, তুমি আমাকে রেখে চলে যেও না, আমি মায়ের কাছে যাবো বাবা। তারপর থেকে আমি এখানে। আহারে, এতটুকু
এরকম মেয়ের সাথে কেউ এমন করে? এত ফুটফুটে একটা মেয়েকে বাবা হয়ে কি করে একা ফেলে চলে যেতে পারে? কালু, আমার তো কোনো সন্তান নেই, চলো না আমরা টুকিকে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ কাকুলি, তুমি ঠিক বলেছো, টুকিকে আমরা বাড়িতে নিয়ে যাব। মা টুকি, তুই আজ থেকে আমাদের মেয়ে, আমরা তোর বাবা মা। টোনা, আমাদের রকি তো এখন অনেক বড় হয়ে গেছে। রকিকে এখন পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। দেখো, ছেলেটা আমার শুকিয়ে গেছে। হ্যাঁ টনি, তুমি চিন্তা করো না, একটাই তো আমার ছেলে, আমার যা আছে সবই তোর। আজ বাজারে সব ফল কিনে নিয়ে আসবো। টোনা তার ছেলেকে অনেক আদর করে। মুখ দিয়ে কিছু বলার আগেই টোনা তো নিয়ে এসে দেয়। টুনি, এই টুনি, বাড়িতে আছিস? আরে শালিকিরি, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে গো? কি আবার হবে, একটা তো বজ্জার ছেলেকে জন্ম দিয়েছিস। তা হ্যাঁ রে, ছেলেকে শাসন করতে পারিস না? অন্যের মেয়েকে বিরক্ত করে বেড়ায় তোর ছেলে। কি যে শিক্ষা দিচ্ছিস উপরওয়ালাই জানে। তোর ছেলে যদি আমার মেয়েকে আর একবার বিরক্ত করে, ইগলকে বলে এমন ধোলাই করিয়ে নিব না যে বুঝতে পারবি তখন। বাবা রকি, রকি কোথায়? আমার রাজপুত্র কোথায়? এদিকে আয় বাবা, খাবার খেয়ে নে। টোনা, তুমি রকিকে আদর দিয়ে একদম মাথায় তুলে রেখেছো। আজ শালিকিদি এসেছিল, নালিশ দিয়ে গেল। এবার তো ছেলেটাকে একটু শাসন করো, না হলে যে তোমাকে একদিন পস্তাতে হবে। টুনি, চুপ করো তো। আমার ছেলে কখনো অন্যায় কিছু করবে না, এটা আমার শিক্ষা। দাও তো, এখন খেতে দাও তাড়াতাড়ি। রকি, কি রে, এখনো উঠছিস না কেন? একটু বাজার নিয়ে আয় তো। কি সকাল সকাল ছেলেটা গেল কোথায়? ঘরে যে কোথাও নেই। না, একে নিয়ে আর পারি না। বাজারটা মনে হয় আমাকেই আনতে হবে। মা, বাবা, কোথায় তোমরা? আমার রান্না শেষ, তাড়াতাড়ি খেতে এসো। মারে, আমার জন্য তোকে কত কষ্ট করতে হচ্ছে। একটু সুস্থ হয়ে নি, তোকে আর কাজ করতে দিব না আমি। আহা মা, তুমি এভাবে কেন বলছো? আমি তো এখন বড় হয়ে গেছি, কাজ করতে আমার একটু কষ্ট হয় না। আর তুমি তো আমার সোনা মা, তোমার জন্য এতটুকু করব না তো কার জন্য করব বলো? পাগলি মেয়ে আমার, তোর সাথে কথা বলে কি আর আমি পারবো? এ কি রকি, তোর সাথে এ কাকে নিয়ে এসেছিস? বাবা, আমি টিংটিংকে বিয়ে করেছি, এখন থেকে টিংটিং আমার বউ। কি, এইসব তুই কি বলছিস? আমরা তোর বাবা মা, আমাদের না জানিয়ে তুই বিয়ে করে ফেললি? তোর বাবা তোকে কত ভালোবাসে, ছোট থেকে তোকে কত আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছে। আর আজ তুই কি না তোর বাবাকে না বলে বিয়ে করলি? হ্যাঁ মা, বিয়ে করেছি, আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করেছি, এতে এত বলার কি আছে? আর তোমরা এত নাটক করছো কেন বাবা মা? আমাদের কথা তোর কাছে নাটক মনে হচ্ছে? ছি রকি, ছি, তুই আমাদের এভাবে বলতে পারছিস? রকি, এরা তোমার বাবা মা? ছি, কি নোংরা এদের শরীর। এখানে তো আমার দম বন্ধ লাগছে রকি। একটু কষ্ট করে থাকো টিনটিন। না রকি, না, আমি তোমার বাবা মায়ের সাথে একদম থাকতে পারবো না। তুমি আমার সাথে থাকতে চাইলে তোমার বাবা মাকে বাসা থেকে চলে যেতে বলো, তাহলে কিন্তু আমি আমার বাবার বাসায় চলে যাব বলে দিলাম। বাবা, আমি টিনটিনকে ছাড়া বাঁচবো না। টিনটিন, তুমি চলে যেও না, আমিও যাব তোমার সাথে। রকি, তুই চিন্তা করিস না বাবা, তোকে বাড়ি থেকে চলে যেতে হবে না। আমি তোকে কখনো কষ্ট দেইনি, এখনো দিব না। আমি তোর মাকে নিয়ে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুই বৌমাকে নিয়ে সুখে থাকিস বাবা, সুখে থাকিস। টোনা, তোমাকে আমি আগেই বলেছিলাম ছেলেকে শাসন করো। এখন দেখলে তো আদরের ছেলে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। টুকি মা, টুকি, কোথায় মা তুই? হ্যাঁ মা, আমাকে ডাকছো? বলো মা, কি হয়েছে?
মারে, আমি তো রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু ঘরে কোনো শুকনো খড়ি নেই। তুই জঙ্গল থেকে আমাকে কিছু শুকনো খড়ি এনে দে না মা, না হলে যে আজ রান্নাই করতে পারবো না। আচ্ছা মা, আমি এক্ষুনি দিচ্ছি। টুনি, আমি যে আর পারছি না, আমাকে একটু পানি দাও। পানি, পানি। টোনা, আমি যে অনেক কোথাও পানি খুঁজে পাইনি, কি করবো বলো? আমাদের বুঝি তৃষ্ণায় কাতর হয়ে মৃত্যুবরণ করতে হবে। আরে আরে, কানের আওয়াজ শুনতে পেলাম মনে হচ্ছে, আর কণ্ঠটা অনেক চেনা চেনা লাগছে। দেখি তো গিয়ে কে কান্না করছে। বাবা মা, তোমরা তোমরা এখানে কেন? আর এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের? কি তোমরা আমাকে চিনতে পারছো না? আমি টুকি, তোমাদের মেয়ে, যাকে তোমরা জঙ্গলে রেখে গিয়েছিলে। মারে, আমাকে তুই ক্ষমা করে দে, আমি ভুলে গিয়েছিলাম। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি রে মা, আমাকে তুই ক্ষমা করে দে। মা টুকি, মা আমার, তুই বেঁচে আছিস? তোকে দেখে আমার অনেক শান্তি লাগলো। তোর জন্য আমি অনেক কান্না করেছি রে মা, কিন্তু আমার যে কিছুই করার ছিল না। আমি যে একটা মেয়ে, এই সমাজে আমাদের কোনো মূল্য নেই রে মা, কোনো মূল্য নেই। কেঁদো না মা বাবা, তোমরা কেঁদো না। আমি আমার পালিত মা বাবার সাথে অনেক সুখে আছি, কিন্তু তোমরা এখানে কেন? কি হয়েছে তোমাদের? এরপর টোনা টুনি টুকিকে সব কথা খুলে বলে। সব শুনে টুকি বলে, তোমরা আর কষ্ট পেও না বাবা মা, আমি তো আছি। দাদা তোমাদের তাড়িয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? তোমরা এখন থেকে আমার সাথেই থাকবে। মারে, আমি তোকে অবহেলা করে জঙ্গলে রেখে এসেছিলাম, আর আজ তুই কিনা আমাদের আশ্রয় দিবি? আমি এতদিন ভুল ধারণা নিয়েছিলাম, মেয়েরা যে বাবা মাকে এত ভালোবাসে তা আমার জানা ছিল না রে মা, জানা ছিল না। বাবা, ছেলে মেয়ে উভয়ে বাবা মাকে ভালোবাসে, কিন্তু পরিস্থিতি বা যে কোনো কারণে ছেলেরা পাল্টে যায়, কিন্তু মেয়েদের ভালোবাসা কখনোই বদলে যায় না বাবা। বাবা মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত মেয়ে তাদের পাশে থাকে। আমিও তোমাদের অনেক ভালোবাসি বাবা। বাবা মায়ের উচিত ছেলে হোক বা মেয়ে হোক, সকলকে সমানভাবে ভালোবাসা। হ্যাঁ রে মা, আমি বুঝতে পেরেছি তোকে সব ভালোবাসা থেকে আমি বঞ্চিত করেছিলাম। আর না, এখন থেকে তুইও আমাদের ভালোবাসা পাবি। সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, আমার ডানা যে জালের সাথে আটকে গেছে। এভাবে পরি চিৎকার করে সাহায্য চাইতে থাকে, আর তখনই সেই পথ দিয়ে ইঁদুর হেঁটে যাচ্ছিল। পরির এমন চিৎকার শুনে ইঁদুর সেখানে চলে আসে। একে পরি, তোমার ডানা কি করে জালের সাথে আটকে গেছে? আমি এ পথ দিয়ে উড়ে যেতে হঠাৎ কি করেছে এই গাছের জালের সাথে আটকে গেল, বুঝতেই পারিনি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? তোমাকে সাহায্য করার জন্য তো এসেছি। দাঁড়াও, আমার ধারালো দাঁত দিয়ে কুটকুট করে জাল কেটে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এই নাও একটি সোনার জাদুর আপেল। এই আপেল তোমাকে প্রতিদিন একটি করে মিষ্টি আপেল দেবে, আর মিষ্টি মিষ্টি আপেল খেয়ে তোমার পেট ভরে যাবে। সত্যি বলছো পরি? তোমাকে অনেক ধন্যবাদ, আপেল খেতে আমার খুব ভালো লাগে। এসব বলে পরি সেখান থেকে চলে যায়। আর তখনই গাছের আড়াল থেকে রহিম শিকারী তাদের সব কথা শুনে ফেলে। কি সোনার জাদুর আপেল? তাহলে তো আপেলটা ইঁদুরের কাছ থেকে কেড়ে নিতেই হবে। এরপর রহিম শিকারী ইঁদুরের দিকে নিশানা করে তীর ছুঁড়ে মারে, আর তীরটা ইঁদুরের পেটে না ঢুকে গাছের ভেতরে ঢুকে পড়ে। আর তীরের শব্দে ইঁদুর দৌড়ে তার গুহায় চলে যায়। পালিয়ে যাবি কোথায়? যেভাবেই হোক তোকে মেরে ওই জাদুর সোনার আপেল নিয়েই ছাড়বো। সত্যি তো আপেলগুলো খেতে খুবই মিষ্টি। এমন মিষ্টি আপেল আমি কখনো খাইনি। যাই, একটি আপেল আমার বন্ধুকে দিয়ে আসি।
তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি তোকে নিজেই তীর মেরে নিজেই আবার সাহায্য করব? আমি তো সোনার জাদুর আপেল নেওয়ার জন্য তীর মেরেছি। যাই বাবা, কথা না বলে তাড়াতাড়ি সোনার জাদুর আপেল নিয়ে এখান থেকে কেটে পড়ি। এরপর রহিম তাড়াতাড়ি গুহার ভেতরে ঢুকে পড়ে, আর যেই না সোনার আপেলে হাত দেয় তখনই রহিম ব্যাঙে পরিণত হয়। এ কি, আমার ব্যাঙের রূপ হলো কেন? বুঝেছি, ওই পরি বুঝি আপেলের ওপর জাদু দিয়ে রেখেছে। এখন আমি আমার আসল রূপ কিভাবে ফিরে পাবো? তোর লোভের ফল পেয়েছিস। যারাই লোভ করে এই আপেলে হাত দেবে তারাই এমন ব্যাঙ হয়ে যাবে। আমার ভুল হয়েছে আপেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি বলছি, আর কখনো আমি এমন লোভ করব না। তুমি আমার আসল রূপ ফিরিয়ে দাও আপেল। তোকে আসল রূপ ফিরিয়ে দিতে আমি পারবো না। যদি কোনো লোভী কেউ এই আপেল নেওয়ার চেষ্টা করে তবেই তুই তোর আসল রূপ ফিরে পাবি। আর লোভীদের শাস্তি দেওয়ার জন্যই পরি আমাকে এখানে পাঠিয়েছে। আপেলের মুখে এমন কথা শুনে রহিম খুব চিন্তায় পড়ে যায়। আর এদিকে টুনি কাঠ কাটতে যেতেই ইঁদুরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে সেখানে চলে আসে। কি তোমার পায়ে তীর লেগে তো পা থেকে খুব রক্ত পড়ছে। চিন্তা করো না, আমি তোমার রক্ত বন্ধ করার চেষ্টা করছি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে সাহায্য না করলে আমার শরীরে সব রক্তই পড়ে যেত। তোমাকে উপহার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, শুধু একটা আপেল আছে। এই আপেলটা তুমি নিয়ে যাও। এরপর টুনি আপেলটি নিয়ে সেখান থেকে চলে যায়, আর ইঁদুর ধীরে ধীরে তার গুহার ভেতরে চলে আসে। একি, সোনার আপেলটা দেখছি এখানেই আছে। ওই শিকারী মানুষ তাহলে আপেলটা নিয়ে যায়নি? না মানে, আমি সেই শিকারী মানুষ। তারপর রহিম ইঁদুরকে সব কথা খুলে বলে, আর সব শুনে ইঁদুর হাসতে থাকে। এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায়, আর বিকেল হতেই টুনি কাঠ নিয়ে বাড়ি চলে আসে। মা, ও মা, তুমি আপেল কোথায় পেলে গো? জঙ্গলের মধ্যে একটা ইঁদুর আহত হয়ে পড়েছিল। আমি তাকে সাহায্য করেছি বলে সে আমাকে আপেলটি দিয়েছে। তোরা এখানে দাঁড়া, আমি আপেলটা কেটে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। আপেলটা খুব মিষ্টি। এমন আপেল আমি এর আগে কখনো খাইনি। তুমি কাল জঙ্গলে গিয়ে ওই ইঁদুরের কাছ থেকে আরো একটা আপেল নিয়ে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে রে মা, নিয়ে আসবো। আমি আমার মাকে বলবো ওই ইঁদুরের কাছ থেকে আপেল নিয়ে আসতে। তো কি, আজ আমি আর খেলবো না রে, আমি এখন বাড়িতে যাই। এরপর কনক উড়তে উড়তে বাড়িতে চলে আসে এবং কাকুলিকে সব কথা খুলে বলে। ইঁদুররা তো জঙ্গলের গাছ থেকে আপেল পেড়ে নিয়ে যায়, আর তারা অনেক কয়দিনের খাবার মজুত করে রাখে। হয়তো গুহার ভেতরে অনেক ফল রেখেছে। চিন্তা করিস না, কাল আমি গুহায় গিয়ে ইঁদুরকে ভুলিয়ে ভালিয়ে অনেক ফল নিয়ে আসবো। সত্যি বলছে বাবা? কি মজা, কি মজা, আমি অনেক ফল খাবো। এসব বলে কনক খুশিতে লাফাতে থাকে, আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরদিন টুনি টুকিকে নিয়ে ইঁদুরের গুহায় চলে আসে। ইঁদুর, ইঁদুর, ভিতরে আছো? ইঁদুর ওর বন্ধুর বাড়িতে গেছে, তুমি ভেতরে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। তুমি আমাকে ডাকলে? তুমি তো ব্যাঙ, তুমি কথা বলতে পারো? তা কি বলবে বলো তো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। ওই যে দেখছো সোনার আপেল, ওই আপেলটি একটা জাদুর সোনার আপেল। প্রতিদিন 4টা করে ইঁদুরকে আপেল দেয়। তাই বলি ওই আপেলটি তুমি নিয়ে যাও, তাহলে তোমার অনেক ভালো হবে। ওই আপেল ইঁদুরের, আমি কেন ইঁদুরের আপেল নিব? আমার মনে অত লোভ নেই ব্যাঙ। ইঁদুরের কাছে আপেল নিতে এসেছিলাম। ইঁদুর যখন গুহায় নেই তখন আমি এখান থেকে চলে যাই। কাল আবার আসবো, আর ইঁদুরের কাছ থেকে আপেল নিয়ে যাব, চুরি করে নয়।
এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর কাকুলি কনককে নিয়ে সেখানে চলে আসে। মা, ও মা, এটাই বুঝি ইঁদুরের গুহা? হ্যাঁ হ্যাঁ, চল গুহার ভেতরে যাই। এ কি বাবা কনক, এটা তো দেখছি ব্যাঙের গুহা। তাহলে ইঁদুরের গুহা কোথায়? আর ওই আপেলটা সোনার মতো দেখতে কেন? এটাই ইঁদুরের গুহা, আর ওই আপেলটা সত্যি সোনার আপেল। এরপর রহিম টুনির মতো কাকুলিকেও লোভ দেখাতে থাকে। কি? এটা সত্যি সোনার জাদুর আপেল? যাই বাবা, তাড়াতাড়ি আপেলটা নিয়ে এখান থেকে কেটে পড়ি, নয়তো ইঁদুর এসে পড়বে। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ব্যাঙ। এসব বলে কাকুলি যেই না সোনার আপেলে হাত দেয়, তখনই সে ব্যাঙে পরিণত হয় এবং রহিম শিকারী তার আসল রূপ ফিরে পায়। যাক বাবা, আমি অবশেষে মুক্তি পেলাম। এ কি, আমি ব্যাঙ হলাম কি করে? আর তুমি মানুষ হলে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে বোকা বানিয়েছো, তাই না? এ কি সর্বনাশ করলাম আমি! কেন যে লোভ করতে গেলাম? আজ লোভের কারণে নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। বাবা কনক, তুই এখান থেকে চলে যা, আর নয়তো তুই আমার মতো ব্যাঙ হয়ে যাবি। আর শোন, তোর বাবাকে সব কথা খুলে বলবি, যেন ভুলেও লোভ করে এই গুহার কাছে না আসে। আচ্ছা ঠিক আছে মা। এরপর কনক গুহা থেকে বাড়িতে চলে যায়, আর কাকুলি ব্যাঙ হয়ে লোভী পাখির জন্য অপেক্ষা করত। শোনো বাচ্চারা, তোমরা কি সবাই রেডি? হ্যাঁ কাকু আঙ্কেল, আমরা সবাই রেডি। তাহলে আমাদের আজকের বিজয়ী টুকি, আর তাই টুকি পেয়ে যাচ্ছে আজকে ট্রফি। কি মজা, কি মজা! আমি কি সুন্দর একটা ট্রফি পেয়েছি। যাই, এখন ট্রফিটা নিয়ে আমি আমার মায়ের কাছে যাই। এরপর টুকি তার ট্রফি নিয়ে টুনির কাছে চলে যায়। এ কি রে মা, তোর হাতেটা কি? এটা হচ্ছে আমার পুরস্কার মা, আমার জীবনের সবথেকে দামি পুরস্কার। তোর পুরস্কার মানে? তুই আবার কিসের জন্য পুরস্কার পেলি বলতো? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে, আর টুকির কথা শুনে টুনি অনেক খুশি হয়ে যায়। খুব ভালো করেছিস রে মা। চল, আমার কাজ শেষ, এখন আমরা বাড়িতে চলে যাই। শুনুন শুনুন শুনুন, আগামীকাল আমতলী বনে এক বিশাল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আর সেই প্রতিযোগিতার বিজয়ী পেয়ে যাবে নগদ 10 লক্ষ টাকা। শুনুন শুনুন শুনুন। মা, মা, ওই আঙ্কেলটা কি বললো? তুমি শুনতে পেলে? দৌড় প্রতিযোগিতায় প্রথম হলে নাকি 10 লক্ষ টাকা দিবে। হ্যাঁ, শুনতে পেয়েছি তো। তবে এসব কথা ছাড় তো, চল আমরা এখন বাড়িতে চলে যাই। মা, মা, আমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই মা। তুমি দেখবে আমি দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে 10 লক্ষ টাকা পুরস্কার নিয়ে আসবো। কিন্তু তোর যে ইচ্ছে আমি কোনোদিনও পূরণ করতে পারবো না রে মা, কারণ আমতলী বনে যেতে যে অনেক টাকার প্রয়োজন, আর অতগুলো টাকা যে আমার কাছে নেই রে মা, আমার কাছে নেই। না না না, আমি প্রতিযোগিতায় যাবই যাব। আমাকে তুই মাফ করে দিস রে মা, আমি যে তোর কোনো ইচ্ছাই পূরণ করতে পারি না, আমাকে মাফ করে দিস। কি টুনি, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এরপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে। কি আর করবি বল টুনি, ধনী আর গরিব মিলে আমাদের জীবন। তবে শুনলাম টুকি নাকি বেশ ভালো দৌড়াতে পারে, আর তাই আমার মনে হয় তুই যদি টুকিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারিস, তাহলে হয়তো তোদের আর অভাবে দিন কাটাতে হবে না। কিন্তু
কিন্তু কবুতর দাদা, আমার কাছে যে সত্যি কোনো টাকা নেই, আর এত দূরের পথে যেতে তো অনেক টাকার প্রয়োজন। তাহলে এত টাকা আমি কোথায় পাবো বলো তো? শোন টুনি, তুই বরং এক্ষুনি মোড়ল বাবুর কাছে যা, আর আমার বিশ্বাস মোড়ল বাবু তোকে খালি হাতে ফেরত দিবে না। এরপর টুনি কবুতরের কথা শুনে মোড়ল বাবুর বাড়িতে যায়, আর মোড়ল বাবুকে গিয়ে সব কথা খুলে বলে। আরে টুনি, আমিও খবরটা জানার পর ভেবেছি আমাদের টুকিকে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো। আর টাকা টাকা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, যত টাকা লাগে সব আমি দিব। তার মানে 10 লক্ষ টাকার দৌড় প্রতিযোগিতায় টুকিও যাবে? আর টুকি গেলে তো আমার কুহু কিছুতেই জিততে পারবে না। না, যেভাবেই হোক টুকিকে আটকাতেই হবে। আমি আপনার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল বাবু, অনেক ধন্যবাদ। এই কলই, এখন একটু বাজারে যা তো, আর বাজারে গিয়ে ছোট মাছ নিয়ে আসবি। কতদিন হয়ে গেল ছোট মাছ খাই না। এক্ষুনি যাচ্ছি মোড়ল বাবু। এরপর কালু বাজারের দিকে চলে যায়, আর কিছু দূর যাওয়ার পরে সে টুকিকে কাঁদতে দেখতে পায়। হ্যাঁ টুকি, এই কি হয়েছে রে তোর? এখানে বসে কাঁদছিস কেন? এরপর টুকি কালুকে সব কথা খুলে বলে। গরিবের মেয়ের আবার শখ কত, সে কিনা 10 লক্ষ টাকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তোর ইচ্ছা আমি কিছুতেই পূরণ হতে দিব না, কারণ ওই প্রতিযোগিতায় আমার মেয়ে কুহু জিতবে, আর আমি হয়ে যাব 10 লক্ষ টাকার মালিক। হা 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 হা। কালু আঙ্কেল, ও কালু আঙ্কেল, তুমি আমাকে ওই প্রতিযোগিতায় নিয়ে যাবে? আমার যে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে খুব ভালো লাগে। হ্যাঁ, নিয়ে যাব তো। তুই যাবি আমার সাথে? তুই আমার মেয়ের বন্ধু, আর আমি তোকে এই প্রতিযোগিতায় নিয়ে যাব না, তা কি করে হয় বল? তুমি সত্যি বলছো আঙ্কেল? তুমি আমাকে নিয়ে যাবে? তুমি অনেক ভালো কালু আঙ্কেল, অনেক ভালো। হ্যাঁ রে টুকি, শোন, আমি যে তোকে কাল সকালে প্রতিযোগিতায় নিয়ে যাব, এই কথা কিছুতেই টুনিকে বলিস না, কারণ তোর মা তোকে আমতলী বনে নিয়ে যেতে চায় না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে বলবো না। আমি তাহলে এখন বাড়িতে যাই, আমার মা মনে হয় আমাকে খুঁজে বেড়াচ্ছে। এ কি, টুকিকে তো দেখতে পাচ্ছি না, টুকি আবার কোথায় চলে গেছে? টুকি, আয় টুকি, কোথায় গেলি রে মা? টুকি, এই তো মা, আমি এখানে। তুমি আমাকে ডাকছিলে বুঝি? আমি যে কাল টুকিকে প্রতিযোগিতায় নিয়ে যাব, এটা ওকে কিছুতেই বুঝতে দিব না। ওটা বরং টুকির জন্য সারপ্রাইজ হয়ে থাক। কি হলো মা, তুমি কি ভাবছো? আর আমাকে এত করে ডাকছিলে কেন বলো তো শুনি? কেন আবার? খাবার খাওয়ার জন্য ডেকেছিলাম। সেই সকালে খাবার খেয়েছিলি, আর এখন পর্যন্ত কোনো খাবার খাওয়ার নাম নেই তোর। হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে, চলো চলো আমরা খাবার খাই মা। এরপর টুনি ও টুকি খাবার খেতে থাকে, আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টুকি কালুর বাড়িতে চলে যায়। কিরে টুকি, এসেছিস? তা বেশ ভালো করেছিস, চল আমরা আমতলী বনের দিকে চলে যাই। হ্যাঁ আঙ্কেল, তাড়াতাড়ি চলো, আমার মা এসে গেলে আমাকে আর যেতেই দিবে না। এরপর কালু টুকিকে নিয়ে অনেক দূরের একটা জঙ্গলে চলে যায়। কি কালু আঙ্কেল, তুমি আমাকে নিয়ে কোথায় চলে এলে? এটা তো বিশাল বড় একটা জঙ্গল মনে হচ্ছে। শোন টুকি, এই পথ দিয়েই আমাদের আমতলী বনে যেতে হবে। আসলে তোর মুখ দেখে মনে হচ্ছে তোর অনেক পানি পিপাসা পেয়েছে, তাই তুই এখানে অপেক্ষা কর, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। হ্যাঁ কালু আঙ্কেল, সত্যি আমার খুব পানি পিপাসা পেয়েছে। ঠিক আছে, তুমি পানি নিয়ে এসো, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি, কেমন? এরপর কালু টুকিকে জঙ্গলে রেখে বাড়িতে চলে যায়।
আর এদিকে টুকি কালুর জন্য অপেক্ষা করতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু কালু আর ফিরে আসে না। অন্যদিকে কালু তার মেয়েকে নিয়ে আমতলী বনে পৌঁছে যায়। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দৌড় প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এখনো যদি কোনো পার্টিসিপেন্ট থেকে থাকে তাহলে আর দেরি না করে এক্ষুনি আমাদের প্রতিযোগিতার মাঠে এসে উপস্থিত হন। স্যার, আমার মনে হয় আর কেউ নেই, এখন আপনি প্রতিযোগিতা শুরু করে দিন। দাদা, তোমরা দাদা, আমি এসে গেছি। টুকিকে সাত সবজির গাছের মগডালে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। একি টুকি এখানে কি করে এলো? আমি তো ওকে গভীর জঙ্গলে রেখে এসেছিলাম, আর সেই জঙ্গল থেকে ফিরে আসা কারো কাছেই সম্ভব না। তবে টুকি কি করে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর সাত সবজির গাছ টুকিকে মাটিতে নামিয়ে দেয়, আর টুকিও দৌড়ে প্রতিযোগিতার লাইনে দাঁড়ায়। আর সেই প্রতিযোগিতায় টুকি প্রথম হয়। কি কালো আঙ্কেল, আমি যাতে দৌড় প্রতিযোগিতায় জিততে না পারি সেজন্য আমাকে জঙ্গলে ফেলে এসেছিলে, তাই না? কিন্তু কি বলতো, মনের মধ্যে দৃঢ় বিশ্বাস আর প্রবল সাহস থাকলে কোনো কাজকে কঠিনই মনে হয় না। কিন্তু এই সাত সবজির গাছ তুই কোথায় পেলি? আর এই গাছ কি করে উঠতে পারে? তুমি যখন আমাকে ফেলে চলে এসেছিলে তখন আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, আর ভয় পেয়ে অনেক জোরে জোরে কাঁদছিলাম। আর আমার কান্না শুনে বনের রাজা সিংহের ঘুম ভেঙে যায়, আর সে একটা গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। কিরে পুচকি মেয়ে, এই অবেলায় প্যাপা করে কাঁদছিস কেন? তোর কান্নার জ্বালায় যে আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। আর তুই এই গভীর জঙ্গলে একা একা কেন এসেছিস? এরপর আমি সিংহকে সব কথা খুলে বলি। ঠিক আছে, তোদের মতো বাচ্চা মেয়েরাই তো একটু একটু জেদ করবে, তাই বলে যার তার সাথে যেখানে সেখানে যাওয়া যাবে না। আমি তোকে প্রতিযোগিতায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। সাত সবজি গাছ, কোথায় তুই? এক্ষুনি এই পুচকি মেয়েকে দৌড় প্রতিযোগিতার মাঠে নামিয়ে দিয়ে আয়। এখন তাহলে আমি বাড়িতে চলে যাই। আর সাত সবজির গাছ, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমি প্রতিযোগিতায় জিততে পেরেছি। এরপর টুকি 10 লক্ষ টাকা নিয়ে বাড়িতে চলে যায়। আর সাত সবজির গাছও উঠতে উঠতে সিংহের কাছে চলে যায়। এ কি রে মা, কোথায় গিয়েছিলি তুই? আর এতগুলো টাকা তুই কোথায় পেলি? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে, আর তারা দুজনে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। রে কে এই অবেলায় দরজায় শব্দ করছিস? এ কি, আমি কি দেখছি? টোনা, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? হায় হায়, এ আমার কি কপাল, আমাকে এই দিনটাও দেখতে হলো। একি মা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, আমি তোমাকে না জানিয়ে বিয়ে করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। কিন্তু মা, তোমাকে কি করে বলবো বলো তো? মুন্নির সাথে তো কিছুক্ষণ আগেই আমার দেখা হলো, আর মুন্নিকে দেখে আমার খুব পছন্দ হলো, তাই আর দেরি না করে বিয়ে করে ফেললাম। কিন্তু তুই এত বড় বাড়ির একমাত্র ছেলে হয়ে যাকে তাকে বিয়ে করে ফেললি। হায় হায় গো, আমার ছেলে যে অনেক বড় সর্বনাশ হয়ে গেল। ও বুঝেছি, মা ভেবেছে আমি কোনো গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছি, আর তাই এভাবে কাঁদছে। না, আমি কি এত বোকা ছেলে নাকি যে জেনে শুনে গরিব ঘরের মেয়েকে বিয়ে করব? এই তো না, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? তোমার মাকে বলো তাড়াতাড়ি আমাকে বরণ করে তার ঘরে তুলে নিতে, তা না হলে আমি একাই ঘরে প্রবেশ করব। মা, তোমার নতুন বউকে বরণ করে নাও, আর আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলছি। ঠিক আছে, তোরা এখানে অপেক্ষা কর, আমি বরণ ডালা সাজিয়ে আনছি। আমার কতদিনের স্বপ্ন আজ সত্যি হয়ে গেল। এখন থেকে আমি বড়লোক বাড়ির একমাত্র ছেলের বউ। ইস, কি যে খুশি লাগছে।
মা শোনো, তোমার বৌমার নামে 10 কোটি টাকা আছে। সে কি কি বলছিস? হ্যাঁ মা, শুধু কি তাই, বনে 2টা ফ্ল্যাট বাড়িও আছে। আর এত বড়লোক ঘরের মেয়েকে যে কোনো ছেলে বিয়ে করতে চাইবে, তাই অন্য কোনো ছেলে এত টাকার মালিক হওয়ার আগে আমি ওকে বিয়ে করলাম। বাবা, এই না হলে আমার ছেলে। যাই, বৌমার জন্য কিছু নাস্তা বানিয়ে নিয়ে আসি। আহারে, আমার বৌমার মনে হয় অনেক খিদে পেয়েছে। এরপর মিনু বুড়ি রান্নাঘরে খাবার বানাতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই মনের জন্য অনেক রকমের খাবার নিয়ে যায়। এ কি মা, আপনি আবার এত কষ্ট করে খাবার বানাতে গেলেন কেন? আমাকে বললেই তো পারতেন, আমি না হয় রান্না করতাম। কি লক্ষ্মী বৌমা পেয়েছি আমি। ঠিক আছে রে মা, তুই না হয় কাল থেকে রান্না করিস। আজকে আমি যা বানিয়েছি সবটুকু খেয়ে নে তো দেখি। এরপর মুন্নি মিনু বুড়ির বানানো খাবার খেতে থাকে আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। কি রে, তোরা দুজনে কোথায় বের হলি? হ্যাঁ মা, তোমার বৌমার নাকি বাপের বাড়ি যেতে ভীষণ ইচ্ছে করছে, তাই ওকে নিয়ে ওর বাপের বাড়ি যাচ্ছি। শোন রে বাবা, আসার সময় 10 লক্ষ টাকা নিয়ে আসিস। আমার যে একটা 10,000 টাকা শাড়ি পছন্দ হয়েছে। ঠিক আছে মা, আমরা তাহলে আসি এখন। এরপর টোনা ও মুন্নি মুন্নির বাপের বাড়ির দিকে চলে যায়। আর কিছু দূর পথ যাওয়ার পর হঠাৎ অনেক জোরে বৃষ্টি শুরু হয়। এই মুন্নি, তোমার বাড়ি আরো কত দূরে বলো তো? বৃষ্টি যে শুরু হয়ে গেল। ওই তো আমরা এসে গেছি। সামনে যে ভাঙা ঘরটা দেখতে পাচ্ছ, ওটাই আমার ঘর। চলো টোনা, তাড়াতাড়ি চলো। এরপর টোনা ও মুন্নি ভাঙা ঘরের ভিতরে চলে যায় আর মুন্নির ভাঙা ঘরের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি পড়তে থাকে। এ কি, ঘরের চালটা যে ফুটো হয়ে গেছে, বৃষ্টির পানিও পড়ছে। আর এই বৃষ্টিটা আসার আর সময় পেল না নাকি? এ কি মুন্নি, তুমি আমাকে এটা কার ভাঙা ঘরে নিয়ে এলে? আর এই ঘরটা এতটাই ভাঙা যে ঘরের চাল ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়ছে, আর ঘরটা থেকে কেমন বাজে গন্ধ আসছে। চলো মুন্নি, আমাকে তোমার ফ্ল্যাট বাসায় নিয়ে চলো। সত্যি বলতে আমার কোনো ফ্ল্যাট বাসা নেই টোনা। আমি তোমাকে এতদিন যা বলেছি সব মিথ্যে ছিল। আসলে এই ভাঙা ঘরটাই আমার একমাত্র শেষ সম্বল। আর আমি তোমাকে প্রথমবার দেখে অনেক ভালোবেসে ফেলেছি টোনা। আর তাই তোমাকে বিয়ে করার জন্য সব মিথ্যে বলেছি। কি, তোর এত বড় সাহস? তুই আমার মতো বড়লোক ছেলেকে বিয়ে করার জন্য মিথ্যে কথা বলেছিস? না টোনা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তুমি যে এত বড়লোক পরিবারের ছেলে তা আমি জানতাম না টোনা, জানতাম না। আমাকে তুমি ক্ষমা করে দাও টোনা, ক্ষমা করে দাও। চুপ কর হারামজাদি, তোদের মতো গরিবদের আমি খুব ভালো করে চিনি। থাক তুই তোর ভাঙা ঘরে, আর কখনো আমার বাড়ির দিকে ফিরেও তাকাবি না। এই কথা বলে টোনা রাগ করে বৃষ্টিতে ভিজেই বাড়িতে চলে যায়। আর মুন্নি তার ভাঙা ঘরে বসে কাঁদতে থাকে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিও থেমে যায়। আরে, মুন্নির ভাঙা ঘরের দরজাটা খোলা কেন? তবে কি এতদিন পর মুন্নি ওর ভাঙা ঘরে ফিরে এলো নাকি? টোনা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? কেন চলে গেলে? আমি এখন তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? তুমি আমার কাছে ফিরে এসো টোনা, ফিরে এসো। এ কি মুন্নি, তুমি এভাবে কাঁদছো কেন? আর কে টোনা, যার কাছে তুমি ফিরে যেতে চাইছো? হ্যাঁ মুন্নি, তুমি মিথ্যে কথা বলে টোনাকে বিয়ে করে অন্যায় করেছো, কিন্তু তুমি তো তার কাছে ক্ষমা চেয়েছো। তাই টোনার উচিত ছিল তোমাকে ক্ষমা করে দেয়া, কিন্তু সে তা না করে নিজেকে নিয়ে অহংকার করছে। ভাঙা ঘর বলে তোমাকে ছেড়ে চলে গেছে, তবে সে একদিন ঠিক বুঝতে পারবে অহংকার পতনের মূল। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায়।
বাড়িতে কেউ আছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো। দেখ তো বাবা, এত সকাল সকাল আবার কে ডাকছে? এ কি, আমাদের বাড়িতে পুলিশ কেন? ও বুঝেছি, হারামজাদি মুন্নি, তুই পুলিশ নিয়ে এসেছিস তাই না? তুই পুলিশ নিয়ে এলেও এ বাড়িতে তোর কোনো জায়গা নেই। চলে যা, চলে যা এখান থেকে। চুপ করো, মুন্নি না, আমি এখানে পুলিশ নিয়ে এসেছি। এই যে মাসিমা, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন? তুই তো সেই টুনি যার জন্য আমরা এত বড় বাড়িতে থাকতে পাচ্ছি। ও আচ্ছা, তাহলে তো আমাকে ভালোই মনে রেখেছেন দেখছি। তবে এই বড় বাড়ি গাড়ির মালিক হয়ে গরিবদেরকে এভাবে অবহেলা অপমান করছেন কিভাবে? মা, এই টুনি এসব কি বলছে? আর টুনির জন্য আমরা এই বাড়িটা পেয়েছি মানে? এসব তুমি কি বলছো মা? তাহলে তাহলে শোন রে বাবা, আজ থেকে বেশ কয়েক বছর আগে তুই অনেক বড় একটা রোগে আক্রান্ত হয়েছিলি। আর তোকে সুস্থ করে তোলার মতো আমার কাছে কোনো পয়সা ছিল না, ছিল শুধু একটা ভাঙা ঘর। আর তাই সেদিন আমি নিরুপায় হয়ে টুনির কাছে যাই। এ কি মাসিমা, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। মারে, আমার ছেলেটা অনেক অসুস্থ। আজ থেকে বেশ কিছুদিন ধরে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে। আমি যে টাকার অভাবে আমার ছেলেটার চিকিৎসা করাতে পারছি না রে মা। তাই তুই যদি আমার ভাঙা ঘরটার বিনিময়ে আমাকে কিছু টাকা দিস, তাহলে আমি আমার ছেলেটার চিকিৎসা করাতে পারতাম। এরপর টুনি আমার ভাঙা ঘরটা ভেঙে এই এত বড় বাড়িটা বানিয়ে দেয়। আর তোর চিকিৎসা করাতে যত খরচ লাগে সব এই টুনি দেয়। গরিবদেরকে কখনো অবহেলা করতে নেই। আর তোমরা যাকে গরিব ভেবে বাড়ি ছাড়া করে তাড়িয়ে দিয়েছো, তার বাবা আমার কোম্পানির 50% শেয়ারে আছে। আর সেই বাড়ির মতো আরো 1000টা বাড়ি বানাতে পারবে। তাহলে মুন্নি, তোমার বাবার এত ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি ভাঙা ঘরে থাকো কেন? আর নিজেকে গরিব বলে পরিচয় দাও কেন? কারণ ওই ভাঙা ঘরটা আমার বাবার খুব পছন্দের ছিল। আর ছোটবেলা থেকে আমরা সবাই ওই ভাঙা ঘরেই থেকেই বড় হয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সবার অনেক কথা শুনেছি। এখন টোনা আর মিনু মাসিমা, আপনারা এই বাড়ি থেকে চলে যান। আজকে থেকে এই বাড়ির মালিক এই বাড়িতে থাকবে। মুন্নি, আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। সত্যি, নিজেকে বড় মনে করলে বড় হওয়া যায় না। এরপর মুন্নি টোনাকে মাফ করে দেয়। আর আবারও মুন্নি টোনার সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।